সাংবাদিকদের একটা বড় দায়িত্ব অনুসন্ধানী রিপোর্ট তৈরি করা। মিডিয়া জগতের সবচেয়ে যেটাকে মূল্য দেওয়া হয় অনুসন্ধানী রিপোর্ট। আমরা চাই এই সমস্ত বিষয় নিয়ে আপনারা অনুসন্ধান করেন, পর্যবেক্ষণ করেন। এই কথাটা শোনার পরে ব্যক্তিগতভাবে আমি ইন্টারেস্ট নিয়ে বেশ কিছু সাংবাদিক ভাইদেরকে বলেছিলাম যে ভাই আপনারা তদন্ত করে দেখেন। আমি নামই বলতে চাই, এখানে সভাপতি সাহেব আছেন প্রেস ক্লাবে, ওনাকে বলেছিলাম ভাই আপনারা তদন্ত করেন। কুষ্টিয়া জেলা বিএনপির বিরুদ্ধে একটি মহলের অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন। বৃহস্পতিবার বেলা ১১টায় কুষ্টিয়া মন্ডল ফিলিং স্টেশনের বিপরীতে মাস্টার কমিউনিটি সেন্টার অডিটোরিয়াম সংবাদ সম্মেলন করে কুষ্টিয়া জেলা বিএনপি। এ সময় কুষ্টিয়া জেলা বিএনপির বিরুদ্ধে পদবঞ্চিত বিএনপি নেতাদের চাঁদাবাজির কারণে চালের দাম বৃদ্ধি ও লালন বিজ্ঞান ও কলা বিশ্ববিদ্যালয়ের জেলা বিএনপির নেতাদের দখলে নেওয়ার অভিযোগ সহ নানা অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করেন কুষ্টিয়া জেলা বিএনপির নেতারা। জেলা বিএনপির ঢাকা সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন কুষ্টিয়া জেলা বিএনপির আহ্বায়ক কুতুবউদ্দিন আহমেদ ও সদস্য সচিব ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার। আমাকে কুতুবউদ্দিন আহমেদ আহ্বায়ক করেন এবং ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকারকে সদস্য সচিব করে দুইজনের একটি আংশিক কমিটি প্রকাশ করা হয়। এরপর নভেম্বরের ৪ তারিখে সারা দেশ যে নীতিমালা ৩১ সদস্যের একটি আহ্বায়ক কমিটি কুষ্টিয়া জেলা বিএনপির জন্য ভারপ্রাপ্ত চেয়ারম্যানের অনুমোদন প্রাপ্ত হয়ে যেটা প্রকাশিত হয়। এই প্রসঙ্গে আমার বক্তব্য হচ্ছে, আমি জাস্ট প্রেক্ষাপটটা বলছি, এরপরে আমাদের আজকে আপনাদের সামনে যে সমস্ত বিষয়গুলো উপস্থাপন করবো আমাদের সদস্য সচিব মহোদয় আপনাদের পাঠ করে শোনাবেন। যেহেতু এই ৪ তারিখে কমিটি ঘোষণা হওয়ার পর আমাদের দৃষ্টিতে স্বাভাবিক কিছু প্রতিক্রিয়া হয়। স্বাভাবিক এই কারণে বলি যে আমরা এটা বিশ্বাস করি এটি গণতান্ত্রিক বৃহৎ রাজনৈতিক সংগঠনের অসংখ্য ত্যাগী, পরীক্ষিত এবং বিচক্ষণ নেতৃবৃন্দের একটা বিরাট সমারোহ থাকে। তার মধ্যে থেকে দৌলতপুর থেকে কোকসা পর্যন্ত এই ১১টি ইউনিটের থেকে বাছাই করে ৩১ জনকে একটা দায়িত্ব দেওয়া একটা দলের জন্য একটা কঠিন পরীক্ষা। আর আহ্বায়ক কমিটির কনসেপ্টটা হচ্ছে এইটা তৃণমূলের কোনো নেতা কর্মী মতামত দিয়ে বা ভোট দিয়ে সরাসরি এরকম প্রক্রিয়ার মাধ্যমে কোনো আহ্বায়ক কমিটি হয় না। আমাদের দলের যে সমস্ত নীতি নির্ধারকরা আছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশনা মোতাবেক তারা হয়তো বা জনমত জরিপ করেছেন, নিশ্চয়ই তারা আমাদের তৃণমূলের নেতা কর্মীদের নানাভাবে পরীক্ষা নিরীক্ষা করে তাদের মতামত জানার চেষ্টা করেছেন। এই সব কিছু জানবার পরে ভারপ্রাপ্ত চেয়ারম্যান একটি কমিটি উপহার দেন এবং সেটা একটি সাময়িক সময়ের জন্য একটা নির্ধারিত টাইম থাকে। সেই কমিটি সেই নির্ধারিত সময়ের মধ্যে তৃণমূল থেকে সর্বস্তরে গণতান্ত্রিক প্রক্রিয়ায় কাউন্সিল অধিবেশন ওয়ার্ড থেকে শুরু করে সম্পন্ন করে জেলাতে একটি কাউন্সিলের মাধ্যমে পূর্ণাঙ্গ ১৫১ সদস্যের একটি কমিটি হয়। তো এইরকম ৩১ জনের বাছাই প্রক্রিয়ার মাধ্যমে যে কমিটি হয়েছে এটা খুবই স্বাভাবিক। যেরকম আরো ৪-৫টা ৩১ গুণ করলে যা হয়, এরকম অনেক বিচক্ষণ ত্যাগী তারা বাইরে থেকে যায়। কাজে একটি কমিটি ঘোষণা হওয়ার পরে দলের মধ্যে একটা মিশ্র প্রতিক্রিয়া হতে পারে, এই ব্যাপারে অমূলক কোনো বিষয় না। তা আমরা লক্ষ্য করলাম যে ৪ তারিখে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা হওয়ার পরে আমাদেরই সাথী সহযোগী দলের অনেক পরীক্ষিত নেতৃবৃন্দ কারণ মনোকষ্ট হয়েছে, কেউ নিজেকে বঞ্চিত মনে করেছে, কেউ মনে করেছে যে আমার ওই জায়গাটা গেলে পারে হয়তো ভালো হবে। এটাও তাদের জন্য কোনো অপরাধ না।
আমরা এটা প্রথম থেকেই আমরা অনেক সাংবাদিক ভাইদের আমাদের প্রতিক্রিয়া জানতে চাইলে আমরা বলেছি যে কারোর মনোবেদনা থাকলে সেই অভিব্যক্তি ব্যক্ত করবে। এই কারণে 4 তারিখের পরের থেকে কুষ্টিয়া জেলা বিএনপির পদবঞ্চিত ত্যাগী পরীক্ষিত দাবিদার যে সমস্ত নেতৃবৃন্দ এই কমিটির বিরুদ্ধে অসন্তোষ প্রকাশ করেছেন, আমরা এটাকে খুব একটা অপরাধ হিসেবে চিহ্নিত করিনি। ওনারা মানববন্ধন করেছেন, ওনারা প্রতিবাদ সমাবেশ করেছেন, ওনারা রাজপথে বিক্ষোভ প্রদর্শন করেছেন, মানববন্ধন করেছেন, অনশন করেছেন। আমরাও ক্ষণে ক্ষণে সময় সময় তাদের বলেছি যে দলের সর্বোচ্চ নীতি নির্ধারকদের কাছে আপনাদের যদি কোনো আবেদন নিবেদন কোনো কিছু থাকে আপনারা ব্যক্ত করেন, এ নিয়ে আমাদের তরফ থেকে কোনো প্রতিবন্ধকতা নেই। তাদের এই প্রতিবাদ বা অভিব্যক্তি ব্যক্ত করা পদ্ধতি অনেক নিয়ে অনেক বিতর্ক থাকতে পারে, আমরা সে বিষয়ে তাও মুখ খুলিনি, কোনো কথা বলিনি। আমরা এইটুকু বুঝি যে আহ্বায়ক কমিটি ঘোষণা করেন, অনুমোদন দেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সর্বোচ্চ নীতি নির্ধারক ব্যক্তি। উনি যখন কোনো সিদ্ধান্ত গ্রহণ করেন, প্রতিটা নেতাকর্মী যারা রাজনৈতিক সংগঠন সাংগঠনিক প্রক্রিয়ায় বিশ্বাসী তাদের উচিত এটাকে মেনে চলা। এরপরেও যদি কেউ কিছু আপত্তি করে করুক, এটা তার ব্যাপার। এক একজনের দৃষ্টিভঙ্গি এক এক রকম, এক একজনের রুচি এক এক রকম, এ নিয়েও আমরা কোনো বিতর্ক সৃষ্টি করিনি। খুবই দুঃখজনক ব্যাপার যে এই তাদের এই প্রক্রিয়াটা গত 5 তারিখ একটা প্রেস কনফারেন্সের মাধ্যমে আমাদের সেই সমস্ত বন্ধুরা কিছু কথা বললেন, যে কথাগুলো না সাংগঠনিক, না শিষ্টাচারপূর্ণ, না এটা একটা গণতান্ত্রিক সংগঠনের রাজনীতির সাথে জড়িত থাকা কোনো নেতাকর্মী এটা কোনো মানে পদক্ষেপ কিনা সেটা নিয়েও আমরা খুব সন্দিহান লাগে। তা সেখানে যে বিষয়গুলোর অবতারণা করেছেন ওনারা, এইটা আমাদের কাছে মনে হয়েছে 4 তারিখের পরের দিকে যাই করুক না কেন, এটা আমি প্রথমে বলেছি যে আমাদের কাছে এটা আমরা ওইভাবে গুরুত্ব দিয়ে অথবা অপরাধ হিসাবে চিহ্নিত করিনি। কিন্তু এই দিনকার সাংবাদিক সম্মেলনে যে বক্তব্য এইটা একদিকে যেমন কুষ্টিয়া জেলা বিএনপির সাংঘাতিকভাবে ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়েছে, দলের নেতৃত্ব প্রশ্নবিদ্ধ হয়েছে, ব্যক্তিগতভাবে আমরাও কেউ না কেউ একটা জিজ্ঞাসা চিহ্নের মধ্যে দাঁড়িয়ে গেছে। এরকম একটা প্রেক্ষাপটে আমাদের কাছে নৈতিক দায়িত্ব হয়ে দাঁড়িয়েছিল তাদের এই কথার পরিপ্রেক্ষিতে আমাদের কথাটা আপনাদের সামনে পড়া। আমরা বিষয়টার সাংগঠনিক প্রক্রিয়ায় আমাদের দলের যারা অথরিটি আছেন ওনাদেরকে আমরা আমাদের যে সাংগঠনিক প্রক্রিয়া আছে সেই চ্যানেলে আমরা সেটাও জানিয়েছি, এবং আমরা আমাদের নীতি নির্ধারকদের অনুমতি নিয়ে আমরা আমাদের অবস্থানটা পরিষ্কার করার জন্য আজকে আপনাদের সামনে মিলিত হয়েছি। সেই দিন যে বিষয়টা ওনারা অবতারণা করেছেন তার সার কথা হচ্ছে এই যে বিগত পতিত ফ্যাসিবাদ, যেটা বাংলাদেশে সুপ্রতিষ্ঠিত এই শব্দটা এখন, এবং সেই ফ্যাসিবাদের কুশীলব যারা আমাদের একসময় কুষ্টিয়ার সাবেক জাতীয় সংসদ সদস্য জনাব মাহবুব আলম হানিফ, আমাদের এখানকার উপজেলা চেয়ারম্যান সে সময় আতাউর রহমান আতা সহ যে অপশক্তিটা কুষ্টিয়াতে একটা নারকীয় মানে পরিবেশ তৈরি করেছিল, তাদের সাথে তুলনা করে বলা হয়েছে বর্তমান কুষ্টিয়া জেলা বিএনপির জাকিররা এই বিএনপিকে ওই পর্যায়ে নিয়ে গেছে
ব্যবসা বাণিজ্য, দখলদারিত্ব, আধিপত্য সব কিছু নাকি আমরা বজায় রেখেছি। এরপরে বলা হলো যে জেলা বিএনপির পক্ষ থেকে চাঁদাবাজির কারণে চালের দাম বৃদ্ধি পেয়েছে। এরপরে বলা হলো তথ্য উপস্থাপন করার মতো করে দাবি করা হলো যে এখানে একটা বেসরকারি একটা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা দিয়েছিল তদানীন্তন সরকারের সময়, সেটা হচ্ছে লালন বিশ্ববিদ্যালয়। আমরা নিজেরাও এই সম্বন্ধে খুব একটা ওয়াকিবহাল না। এই বিশ্ববিদ্যালয়ের গঠন প্রক্রিয়া, এর সৃষ্টি, কারা কি, কোনো কিছু আমরাও জানতাম না। এই দিনই আরেকটু কৌতূহল আমাদেরও জন্ম নিল। বলা হলো যে সেখানে ট্রাস্টি বোর্ড হানিফ সাহেব এবং তার ওয়াইফকে হেঁটিয়ে দিয়ে কুতুব এবং জাকির ট্রাস্টি বোর্ডের সদস্য হয়েছে, এই পতিত ফ্যাসিবাদের সুবিধা ভোগ করছে। বলা হলো কুষ্টিয়াতে একটি লাইসেন্স প্রাপ্ত মদের দোকান আছে, পাকিস্তান ফেরত থেকে চাকি বাবু সেই দোকানের মূল মালিক, তার ছেলেরা এখন ওই ব্যবসা দেখাশোনা করে। সেখান থেকে মদের দোকান থেকে কুষ্টিয়া জেলা বিএনপি, এই জায়গাটায় একটু হাইপথি কথাবার্তা, কারণ নাম বলা হলো না, কুষ্টিয়া জেলা বিএনপি মাসে 2 লক্ষ টাকা করে সেখান থেকে মাসরা বলি আর সুবিধা বলি এটা নেয়। এই যে তথ্য উপস্থাপন করা হলো, এটা যে সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট, বিদ্বেষমূলক এবং একটা বিশেষ এজেন্ডা বাস্তবায়নের অভিলাষ নিয়ে বিএনপি এবং তার নেতৃবৃন্দকে তাদের ভাবমূর্তি, তাদের বাণিজ্য, তাদের নেতৃত্বের গুণাবলী সব কিছু ধ্বংস করার একটা অভিপ্রায় এবং একটা অপকৌশল ছাড়া আমাদের দৃষ্টিতে এটা আর কিছু মনে হয় না। এরই পরিপ্রেক্ষিতে এই যে অভিযোগগুলা সত্যতা কি সেই সংক্রান্ত বিষয়ে আমাদের সদস্য সচিব আমরা আপনাদের হাতে হাতে পৌঁছে দিয়েছি। যে অভিযোগটা ট্রাস্টি বোর্ডের আছে, সেই ট্রাস্টি বোর্ডে কারা আছে, আপনি 24 সালের একটা ইয়ে আছে আমাদের কাছে। আমরা চালের মোকামের যারা ব্যবসায়ী এখানে তাদের বক্তব্য সংকলিত বা তারা পত্রিকায় বা বিভিন্ন জায়গায় প্রতিবাদ জানিয়েছেন ওই কথা, সেই কথাগুলো আছে। ওই যে মদের দোকানের কথিত চাঁদাবাজির যে কাহিনী, তার মালিকদের অডিও সাংবাদিকদের সাক্ষাৎকার নিয়েছে, সেসব বক্তব্য আছে। এই জিনিসগুলো ইতিমধ্যে আপনাদের কাছে আমরা পৌঁছে দিয়েছি। আর এখন সার্বিক বিষয়টা নিয়ে আমাদের কথা বলবেন আপনাদের সামনে আমাদের জেলা বিএনপির সম্মানিত সদস্য সচিব জনাব ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার। এরপরে আমাদের এটার পরে যদি আপনাদের কোনো প্রশ্ন পর্ব থাকে সেটা আপনারা করবেন। ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব আপনাদের গ্রহণযোগ্য প্রশ্ন আশা করব এবং আমরা চেষ্টা করব গ্রহণযোগ্য উত্তর আপনাদের দিবার। আর সর্বশেষে আমার বক্তব্য তো পরে প্রয়োজন হয়তো হবে না, প্রশ্ন উত্তর ছাড়া আপনাদের সার্বিক সহযোগিতা চাই। আমরা সত্য উদ্ঘাটনে আপনাদের আমরা সাথে চাই। সাংবাদিকদের একটা বড় দায়িত্ব অনুসন্ধানী রিপোর্ট তৈরি করা। মিডিয়া জগতের সবচেয়ে যেটাকে মূল্য দেওয়া হয় অনুসন্ধানী রিপোর্ট। আমরা চাই এই সমস্ত বিষয় নিয়ে আপনারা অনুসন্ধান করেন, পর্যবেক্ষণ করেন এবং কুষ্টিয়ার মানুষের কাছে সত্যতা উদ্ঘাটন হোক। এই কারণে সত্যি যদি সেখান থেকে কোনো চাঁদাবাজি হয় সেটা মানুষের জানার অধিকার আছে। চাউল মালিকদের কাছ থেকে যদি চাঁদাবাজি হয় সেটাও কুষ্টিয়ার মানুষের জানার অধিকার আছে। ব্যবসা বাণিজ্য কারা দখল করছে সেটাও মানুষের জানার অধিকার আছে। আমরা চাই যেখানে মিউনিসিপ্যাল বাজারে চাঁদাবাজি কারা করে সেটা আপনারা উদ্ঘাটন করেন। আমরা চাই বালির ঘাটে কারা অবৈধ ফায়দা লোকে সেটা আপনারা উদ্ঘাটন করেন। আমরা চাই সিএস অফিস, হসপিটাল টেন্ডারবাজি কারা করে সেটা উদ্ঘাটন করেন। আমরা দাবি করি উন্নয়ন বোর্ড থেকে শুরু করে অন্যান্য যে ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো আছে সেখানে কারা চাঁদাবাজি করে সেটা আপনারা নির্মোহভাবে উদ্ঘাটন করে কুষ্টিয়ার পিপুলের কাছে জানান যে সমস্ত রাজনীতির সত্তাবরণে যারা জনসেবার নাম করে রাজনীতি করে
তাদের যদি কোনো ত্রুটি থাকে সেটা মানুষের জানার অধিকার আছে। আমরা আপনাদের কাছে সেই প্রত্যাশা করি। এখন কথা বলবেন আমাদের সদস্য সচিব ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার। প্রচারের প্রতিবাদে আহত আজকের এই সংবাদ সম্মেলনে উপস্থিত এই কুষ্টিয়ার প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বন্ধুগণ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং এর অঙ্গ সংগঠনের সহকর্মী, আসসালামু আলাইকুম। প্রিয় সুধীবৃন্দ, আপনারা জানেন বিগত 4 নভেম্বর কুষ্টিয়া জেলার আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে। এই আহ্বায়ক কমিটি গঠিত হওয়ার পরে আমরা 2টা জাতীয় প্রোগ্রাম করেছি। একটা 7 নভেম্বর জাতীয় বিপ্লব এবং সংহতি দিবস, আর একটা 16 ডিসেম্বর। আপনারা যারা এখানে আছেন আপনারা নিশ্চয় দেখেছেন অতীতের সকল রেকর্ড ভঙ্গ করে সারা কুষ্টিয়ার মানুষ নেমে এসেছিল সেই সমস্ত প্রজন্ম। ইতিমধ্যে আমাদের এই কমিটি গঠিত হওয়ার পরে আমরা আমাদের এই কুষ্টিয়া জেলার 6টা পৌরসভা এবং 6টা উপজেলা এবং 5টা পৌরসভা প্রত্যেকটা ইউনিটের আমরা আহ্বায়ক কমিটি দিয়েছি এবং এই 11টি ইউনিটের অন্তর্গত পৌরসভার ওয়ার্ড এবং উপজেলার ইউনিয়ন পর্যায়ে সমস্ত জায়গায় কোথাও আহ্বায়ক কমিটি, কোথাও সার্চ কমিটির আওতায়, সার্চ কমিটির আদলে আমরা কমিটি দিয়েছি এবং আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন। এবারে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে কুষ্টিয়ায় প্রত্যেকটি স্তরে নির্বাচনের মাধ্যমে কমিটি গঠন করা। আপনারা যারা এখানে আছেন আমাদের মিডিয়ার ভাইরা গতকালকে দেখেছেন কুষ্টিয়া কলেজে এই প্রথমবারের মতো এই 17 বছরের মধ্যে উন্মুক্ত পরিবেশে সরাসরি কাউন্সিলের মাধ্যমে কমিটি গঠন হয়েছে এবং আমরাও সেই একই প্রক্রিয়ায় এই কুষ্টিয়া জেলায় প্রত্যেকটা ইউনিটে আমরা কমিটি গঠনের প্রক্রিয়া নিয়ে গিয়ে চলেছি। ইতিপূর্বে আপনারা দেখেছেন 2019 সালে বিএনপির একটি কমিটি গঠিত হয়েছিল, কিন্তু 19 সাল থেকে 2024 সাল পর্যন্ত সেই কমিটি একটা পরিস্থিতির সভা বাদে আর কোনোদিন কোনো নির্বাহী কমিটি মিটিং তারা করেন। কিন্তু আমরা এই 3 মাসে আমরা আমাদের এই আহ্বায়ক কমিটির নির্বাহী কমিটির 5টা মিটিং করেছি। প্রত্যেকটা উপজেলায় আমরা গিয়েছি। প্রত্যেকটা উপজেলায় যে আমরা সেখানে জনসভা করার মাধ্যমে আমরা সেখানে কমিটি বিলুপ্ত ঘোষণা করেছি এবং এই পর্যন্ত আমরা বিভিন্ন পৌর এবং উপজেলা মেলে সব মিলিয়ে আমরা 27টা মিটিং করেছি এবং এরপর আপনারা এই কুষ্টিয়া জেলার বিভিন্ন সমস্যা নিয়ে যেগুলো বিগত স্বৈরাচারী সরকার সৃষ্টি করেছিল, যেমন আপনার চিনিকল বন্ধ হয়েছিল, চিনিকল চালু করার জন্য আমরা উদ্যোগ নিয়েছি এবং ইতিপূর্বে আপনারা দেখেছেন যে আট প্রাপ্তি সাপেক্ষে চিনিকল চালু হবে এই মর্মে একটা ঘোষণা অলরেডি এসেছে এবং এর মাধ্যমে অত্র এলাকার আখ চাষীদের মাধ্যমে প্রাণ চালনা শুরু হয়েছে এবং আমরা আশা করছি আখ হবে এবং এরপর আমাদের চিনিকল চালু হবে। কুষ্টিয়া মেডিকেল বিগত 17 বছর তো শুধু কাজ হয় কিন্তু চালু হয় না, কিন্তু আপনারা দেখেছেন যে আমাদের কমিটি হওয়ার পরে আমরা বেশ কয়েকবার এই মেডিকেল কলেজের যারা অথরিটি আছে তাদের সাথে কথা বলেছি, তাদের কোথায় সমস্যা আছে, কেন চালু হচ্ছে না সেই ব্যাপারে আমরা কথা বলেছি এবং আমরা কার্যকরী ভূমিকা নেওয়ার কারণে আপনারা কতগুলো দেখেছেন যে আউটসোর্সিং মানে শেষ পর্যন্ত আউটসোর্সিং এর লোকের অভাবে চালু হচ্ছিল না। আমরা যোগাযোগ করে আমরা আউটসোর্সিং এর যাতে লোক নেওয়া যায় সেই মর্মে একটা সম্মতি পর্ব আমরা গতকালকে আমরা সেখান থেকে আমরা এনেছি। এইভাবে যখন কুষ্টিয়া জেলা বিএনপি আস্তে আস্তে সুসংগঠিত হচ্ছে, দল সুসংগঠিত হচ্ছে এবং এদেশে
এই এলাকার মানুষের জন্য কাজ করছি, ঠিক সেই মুহূর্তে একটি সুবিধাবাদী মহল কুষ্টিয়া জেলা বিএনপির বিরুদ্ধে তারা অপপ্রচারে বের হয়েছে। আমি আপনাদেরকে বলতে চাই যে এই মহলটা কারা কারা বিভিন্ন সময়ে জিকে দখল করেছে, রেস্ট অফিস দখল করেছে, পার্লামেন্ট দখল করেছে, আপনারা এখানে এই সমাজের দেবেন, আপনারা সেটা খুঁজে বের করার চেষ্টা করবেন। আমরা কারোর নাম বলতে চাই না, আপনারা এই শহরের মানুষ, আমরা এই শহরের মানুষ, আমরা জানি কারা কি করে। আমাদের দায়িত্ব যেমন আছে, আপনাদের দায়িত্ব আছে। আপনারা শুধু কে কি বললো সেটা আপনারা লিখলেন, আমি মনে করি এই সমাজের সচেতন বিবেক হিসেবে শুধু সেটা হলে হবে না। আপনাদের খুঁজে বের করতে হবে যে এর পিছনে কারা, এর সামনে কারা, এর মদত দেয় কারা, এর সুবিধা নেয় কারা। আমরা বলতে চাই, আমরা এই কুষ্টিয়ার মানুষের কুষ্টিকে আমরা করতে চাই। আমাদের যদি কোনো ভুল থাকে আপনারা সেই ভুল ধরিয়ে দেবেন, আমাদের ভুল থাকলে আমরা সংশোধন হব। তারা আমাদের মধ্যে প্রথম যে অভিযোগটা করলো, সেই অভিযোগ যে চালের দোকানে নাকি বিএনপি নেতারা চাঁদাবাজি করার কারণে চালের দাম বেড়ে যাচ্ছে। এখানে আমাদের নেতারা আছেন, এই চালের ব্যবসায়ীদের মধ্যে আমাদের জেলার নেতৃবৃন্দ আছে, আমাদের সদর থানার আহ্বায়ক আছেন, সদর থানার সদস্য সচিব আছেন। এখন সদর থানার আহ্বায়ক যদি থেকে থাকে, উনি চালের ব্যবসায়ী, উনি নেতা, উনি কি চাঁদাবাজি করবেন সেখানে? উনি তো নিজেই মালিক। আর যারা এই সমস্ত অভিযোগ করে, আমি দয়া করে বলতে চাই তাদের ব্যবসা বাণিজ্যের খোঁজ খবর আপনি একটু দেবেন। তাদের সংসারটা কিভাবে তারা একটু খোঁজ নেবেন, তাদের আয় রোজগার কিভাবে সেটা একটু খোঁজ নেওয়া দরকার। শুধু অভিযোগ করলে হবে না। একজন নিজে মেল মালিক, সে কোনদিন চাঁদাবাজি করতে পারে না। আমাদের জব কমিটিতে যারা আছে, জেলা কমিটিতে এবং সদর থানা কমিটিতে, সবাই ব্যবসায়ী, সবাই চাল মালিক, সবাই এখানে, তাদের নিজস্ব মিল আছে। আর চালের দাম শুধু কুষ্টিয়াতে না, চালের দাম সারা বাংলাদেশে বাড়তেছে। এবং কেন বাড়তেছে সেটা সরকারের অবহিত আছে, সরকার চেষ্টা করছে, এবং যারা মিল মালিক আছে তারাও এটা চেষ্টা করছে যাতে এটা সহনীয় পর্যায়ে রাখা যায়। দ্বিতীয় যে অভিযোগটা তারা আমাদের বিরুদ্ধে করেছে, আমরা নাকি কোন বেসরকারি ইউনিভার্সিটি, সেই নামও ঠিক মতো জানতাম না, পরে শুনলাম লালন ইউনিভার্সিটি, সেই লালন ইউনিভার্সিটি নাকি আমরা সেই পতিত স্বৈরাচার হানিফ সাহেবের কাছ থেকে নাকি আমরা জোরপূর্বক জবরদখল করেছি। এই কথাটা শোনার পরে ব্যক্তিগতভাবে আমি ইন্টারেস্ট নিয়ে বেশ কিছু সাংবাদিক ভাইদেরকে বলেছিলাম যে ভাই আপনারা তদন্ত করে দেখেন। আমি নামই বলতে চাই, এখানে সভাপতি সাহেব আছেন প্রেস ক্লাবে, ওনাকে বলেছিলাম ভাই আপনারা তদন্ত করেন। কারণ যে অভিযোগ করেছে সে বলেছে সে নাকি তদন্ত করে পেয়েছে, এবং উনি বলেছেন উনি একটা মিথ্যা কথা বলছেন না। আজকে আমি বলতে চাই, আমরা তদন্ত করে বের করেছি, আমরা লিস্ট দিয়েছি, আপনার যদি কোনো লিস্ট থেকে আপনি উপস্থাপন করবেন, না হলে এই জাতির সামনে আপনি কানে ধরে মিথ্যাবাদীর সাথে আপনি এই কুষ্টিয়া থেকে বিদায় দেবেন। শুধু মিথ্যা কথা বলবেন আর রাজনীতি করবেন, এটা হতে পারে না। যদি সৎ সামনে থাকে আপনি কোন ডকুমেন্টারি এভিডেন্স উপস্থাপন করবেন 24 ঘন্টার মধ্যে। আর যদি আপনি না মানেন তবে রাজনীতি থেকে অবসর নেবেন, আমি এই বলতে চাই। একটা দায়িত্বশীল সংগঠনের থেকে দায়িত্বশীল নেতৃত্বের বিপক্ষে এরকম আজগবি ডাহা মিথ্যাবাদী, এটা ডাহা মিথ্যাবাদী কথা কখনোই করা শোনা। এরপর আপনারা কি বললেন যে আমরা নাকি ওই কোন চাকি বাবুর মদের দোকানে আমরা চাঁদাবাজি করেছি। এখানে আমাদের সাথে যারা আছে এদের ওই মদের দোকান, ওই বিড়ি সিগারেট খাওয়ার অভ্যাস নাই। আর যারা সেদিন বসেছিল ওরা সকাল বিকেলে কোথায় যায় সেটা আপনারা নিশ্চয় জানেন। তাই আমি আপনাদেরকে বলতে চাই, এটা বের করেন। আমরা একটা তথ্য বের করেছি, সেটা আমি আপনাদেরকে শোনাতে চাই। আমাদের এক সাংবাদিক বন্ধু এই চাকি বাবুর একটা সাক্ষাৎকার নিয়েছেন উনি। সেই সাক্ষাৎকারের একটা অংশ আমি আপনাদেরকে শোনাতে চাই। উনি যেটা বলেছেন যে 2 লক্ষ টাকা চাঁদা দেওয়া কি সম্ভব। তারপর উনি বলেছেন যে এরকম টাকা পয়সা দেওয়া হয়নি, এবং এরকম গাল গল্প কেউ যদি বলে দেয় তাহলে তো কিছু জব করা যায় না।
কারণ বাংলাদেশে তো আসলে কথা বলতে এখানে 5 তারিখের পরে তো আরো সুবিধা হয়েছে। 5 তারিখের আগে তো একটা পক্ষ বলতো আর একটা পক্ষ আমরা বলতে পারতাম না, আপনারা জানেন, আপনারাও লিখতে পারতেন না। কিন্তু 5 তারিখের পরে তো আল্লাহর রহমতে সব উন্মুক্ত হয়ে গেছে। এখানে যা কিছু মানে বলারও বলতেও কোনো ট্যাক্স লাগে না, সুন্দর কোনো ট্যাক্স লাগে না, লিখতেও কোনো ট্যাক্স লাগে না। একদম উন্মুক্ত আকাশে, উন্মুক্ত বাতাসে আমরা যা খুশি তাই বলছি। এই জন্য আমরা ওই চাকরিবাবুর তথ্য কালেকশন করেছি, ওনার ইন্টারভিউ আমরা আমাদের এক সাংবাদিক বন্ধু নিয়েছেন। আমি আপনাদেরকে বলতে চাই, আপনারা একটু তথ্য নেন, আপনারাও তথ্য নেন, একটা ব্যবস্থা করেন। এবং ওনারা যদি কোনো তথ্য প্রমাণ দিতে না পারে, আমরা যেটা বলেছি, আমাদের সংগঠনের দায়িত্বশীল পর্যায়ে আমরা যোগাযোগ করেছি, আমরা সাংগঠনিক ব্যবস্থা নিব এবং আইনি ব্যবস্থাও নিব। আর যদি ওনারা সৎ সাহস থাকে, ওনারা তথ্য প্রমাণ উপস্থাপন করুন। আর যদি না থাকে, তাহলে ওনাদের মিথ্যাচারের জন্য ওনারা এইরকম সাংবাদিক সম্মেলন ডেকে ওনারা সবার সামনে মিথ্যার জন্য, এই অপপ্রচারের জন্য ক্ষমা প্রার্থনা করে ওনারা আবার মূলধারায় ফিরে আসতে পারে। আর তা যদি না করে, তাহলে তাদের বিরুদ্ধে আমরা সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার জন্য আমরা অলরেডি বলেছি। এবং আপনাদেরকে বলি, আপনারা জাতির বিবেক, আপনারা লেখনের মাধ্যমে আপনারা ব্যবস্থা নেবেন। পরিশেষে আমি বলতে চাই যে আমাদের যে লিখিত বক্তব্য আপনাদের কাছে দেওয়া আছে, জাস্ট এখান থেকে কয়েকটা উল্লেখযোগ্য এবং গুরুত্বপূর্ণ বিষয় আমরা শেয়ার করলাম। এরপরে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, ভ্যালিড যদি কোনো প্রশ্ন থাকে, আপনাদের বলবেন, আমরা চেষ্টা করব। এবং আমি বলতে চাই যে আমরাও মানুষ, আমরা এই সমাজের অংশ, আমরা আপনাদের সহযোগিতা চাই। আমাদের যদি কোনো ভুলভ্রান্তি থাকে, আপনারা আমাদেরকে ধরিয়ে দেবেন, আমরা সংশোধন হয়ে যাব। আর যদি কোনো ভুলভ্রান্তি না থাকে, আপনাদের প্রতি আমাদের স্বনির্বন্ধ অনুরোধ, দয়া করে আপনারা আমাদেরকে সহযোগিতা করুন। আমরা আপনাদের সহযোগিতা চাই। আমরা বিএনপিকে একটা সুসংগঠিত দল হিসেবে করতে চাই। আমরা দেশের জন্য কাজ করতে চাই, আমরা দেশের মানুষের জন্য কাজ করতে চাই। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আপনাদের কাছে উনি বলেছে এনএস রোডের চাঁদাবাজি কারা করছে খোঁজ দিতে আমাদেরকে, হাসপাতালে কারা চাঁদাবাজি করছে খোঁজ দিতে, আমি মহলে কারা চাঁদাবাজি করছে খোঁজ দিতে। তার মানে চাঁদাবাজি হচ্ছে, এই চাঁদাবাজি হচ্ছে। এবং এই চাঁদাবাজি যে বিএনপির যে বর্তমান কমিটি এটা বন্ধ করতে পারছে না, তার মানে কি এই কমিটির আসলে গ্রহণযোগ্যতা নেই। আমার স্পিরিটটা বুঝতে পারেন না হয়তো আপনি। আমি যেটা বলতে চেয়েছি যে এই সমস্ত চাঁদাবাজির যে খাতগুলা কুষ্টিয়ায় মানুষ চেনে, এই ঠিকাদারি প্রতিষ্ঠান, বালিমহল, জলমহল, হাট, সেসব ওনারা যে বলছে যে জেলা বিএনপি বর্তমানে এই নেতৃত্ব পুরো জায়গাগুলো দখল করে নিয়ে তারা করছে, এটা আমাদের কথা না, ওনাদের বক্তব্য। আমি সেই সূত্র ধরে বলেছি যে এই ক্ষেত্রে যদি এরকম কিছু হয়, তাহলে আপনাদের দায়িত্ব প্রকৃত সত্যটা উদ্ঘাটন করে জনসমক্ষে প্রকাশ করা। আমি একটু বলতে চাই, বিএনপির দায়িত্বশীল কোনো নেতৃবৃন্দ যদি চাঁদাবাজির সাথে জড়িত থাকে, সেটা দায়িত্ব অবশ্যই আমরা নেব। কিন্তু যারা বিএনপির দায়িত্বশীল পদে নাই, তারা যদি এ ধরনের কাজের সাথে জড়িত থাকে, সেই দায়িত্ব কিন্তু আমাদের ঘাড়ে বর্তায় না। আর চাঁদাবাজি এটা সম্পূর্ণ নির্মূল করার দায়িত্ব কিন্তু বিএনপির না। এখানে প্রশাসন আছে, এখানে অ্যাডমিনিস্ট্রেশন আছে। এখন 5 তারিখ, 6 তারিখ, 7 তারিখ না, দেশে এখন একটি স্থিতিশীল প্রশাসন আছে। আমরা প্রশাসনকে সহযোগিতা করতে রাজি আছি। আমাদের কোনো দায়িত্বশীল লোক যদি এই ধরনের কাজে থাকে, প্রশাসন যে কোনো ব্যবস্থা নিলে আমরা তাদেরকে সহযোগিতা করবো। এবং সে যদি আমাদেরকেও হয়, আমরা তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেব। ধন্যবাদ। তাকে ডাকছিল, কিছু কথা হয়েছিল, কিন্তু বাড়ির মধ্যে আসার পরে তারা ভুলে যায়। একটা বিষয় বলে তারা হলো রুমের কথা বলে বাড়ির মধ্যে আরেক কথা। একটা কথা আরেকটা বিষয় হলো যে আপনাদের সাথে যে করলো, এটা আপনারা দলীয়ভাবে কোনো তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেবেন কিনা এই প্রশ্ন। আর আপনাদের সাথে
আপনারা জানেন যে কমিটি হয়েছে 4 নভেম্বর। এই কমিটি হওয়ার পর থেকে ফর্মালি ইনফর্মালি বিভিন্নভাবে তাদের সাথে যোগাযোগ হয়েছে এবং শেষ গত 3 দিন আগেও তাদের সাথে যোগাযোগ হয়েছে। অ্যাকচুয়ালি প্রথমে আপনারা জানেন যে জেলা কমিটি যেটা হয় সেটা হয় কেন্দ্র থেকে, মানে সেখানে সিগনেচার থাকে হচ্ছে কেন্দ্রীয় নেতাদের, সেটাতে কিন্তু আমাদের খুব বেশি হাত থাকে না। হ্যাঁ, হাত থাকে মানে কমিটি হওয়ার আগে আলাপ আলোচনা হয়, কিন্তু কমিটি সাইন হয় দেখেছেন যেখানে মহাসচিব বা সিনিয়র যুগ্ম মহাসচিব ওনারা সাইন করেন। এই জন্য ওই কমিটিতে কিন্তু আমাদের খুব বেশি করার থাকে না। তারপরে ওই কমিটি ঘোষণা হওয়ার পরে আলোচনা শুরু হয়েছে এবং আলোচনা শুরু হওয়ার পরে যখন থানা কমিটি হয়েছে বা পৌর কমিটি হয়েছে তখন আপনারা আলোচনা হয়েছে, যে রিফ্লেকশন আপনারা দেখেছেন যারা পদবঞ্চিত বলছে কেউ কিন্তু পদবঞ্চিত নয়, এখন সবার পদ আছে। হয়তো তাদের এক্সপেক্টেড পদ তারা পাননি, কিন্তু বিএনপি বাংলাদেশের সবচেয়ে বড় দল, এখানে হাজার হাজার ত্যাগী নেতা কর্মী আছে, সবাই যে তার কাঙ্ক্ষিত পদটা পাবে এই নিশ্চয়তা দেবে, ওই নিশ্চয়তা দেওয়ার মালিক তো আমরা না। আলোচনা যে হয়েছে সেটার প্রমাণ এই আপনার পৌর কমিটি এবং উপজেলা কমিটি, এখানে দেখেন সবার কিন্তু পদ আছে, এই জন্য এটা বোঝা যায় যে আলোচনা হয়েছে। আর ওই যে বলে যে গাড়ির মধ্যে বা ভুল হয়ে যায়, এই কথাটা ঠিক না। এটা আলোচনা হয়েছে বলেই আপনার এই পদগুলো দেওয়া হয়েছে। তাদের বিরুদ্ধে অলরেডি ব্যবস্থা নেওয়ার জন্য আমরা আমাদের কেন্দ্রীয় নেতৃত্বের সাথে আলোচনা করেছি, তাদেরকে শোকজ করা হয়েছে, শোকজ এবং সংবাদের জবাব এবং আমাদের রেকমেন্ডেশন আমরা কেন্দ্রে পাঠিয়েছি। ধন্যবাদ। আমার নাম রাজু আহমেদ, আমি ঢাকা থেকে অপ্রাসঙ্গিক কিছু কথাবার্তা আছে যেগুলো আসলে আপনাদের দলের নির্ধারণ পর্যায়ে এবং সর্বোচ্চ পর্যায়ে নেতারা বলছে যে বিএনপির নাম ব্যবহার করে সন্ত্রাসী কিন্তু রাজনৈতিক কারণে আসলে দল বাধা রয়েছে, প্রতিদিনই শুধু এই ধরনের দায়িত্ব হচ্ছে, কিন্তু আসলে এগুলো কিন্তু থামছে না। আরেকটা ব্যাপার হচ্ছে সেটা যে বর্তমান যে আইনশৃঙ্খলা পরিস্থিতি, এই পরিস্থিতিটা আসলে যেমন নদীর থেকে ভালো উত্তর চাঁদাবাজি বা অপরাধমূলক যে সমস্ত কর্মকাণ্ড আছে সেইগুলোর ব্যাপারে কি আসলে জেলা প্রশাসনের পক্ষ থেকে যথাযথ ব্যবস্থা নেওয়া হচ্ছে না, আপনারা সন্তুষ্ট বা যে নেতাকর্মীরা এই অপরাধের সাথে যুক্ত তাদের বিরুদ্ধে আপনারা সাংগঠনিকভাবে কি ব্যবস্থা নিয়েছেন এবং কি কি ব্যবস্থা নেবেন? আর একটি প্রশ্ন আছে, সেই দিন সংবাদ সম্মেলনে ওনারা কয়েকটা নাম বলেছিল যারা আওয়ামী লীগের রাজনীতির সাথে যুক্ত ছিল, বর্তমানে কর্মসূচির প্রধান পদ পেয়েছে, এই ব্যাপারগুলো ঠিক আছে, ধন্যবাদ। বিষয়টা হচ্ছে যে পরিবর্তিত পরিস্থিতিতে একটা অনেক ঘটনা ঘটছে, এটা তো সমাজের একটা চিত্র। বিভিন্ন জায়গায় চাঁদাবাজি অথবা দখলবাজি এসব তো সারা বাংলাদেশ ব্যাপী, কুষ্টিয়া তার থেকে বাইরে কিছু না। এখন প্রশ্ন হচ্ছে যে এটার সাথে জড়িত কারা? রাজনৈতিক অঙ্গনে যারা সাংগঠনিক ব্যারিয়ারের মধ্যে থাকে, এইরকম যখন কেউ সামনে চলে আসে বা তাদের বিরুদ্ধে যখন ফোকাস হয়, আমরা সাংগঠনিকভাবে ব্যবস্থা নেইনি ঠিক না, আমরা দুই রকম ভাবে নিয়েছি। এক হচ্ছে কিছু মানুষকে আমরা পদায়ন থেকে ধরে রেখেছি যাদের সম্বন্ধে একটু বিতর্ক হয়। আর আমরা ইতিমধ্যে জানেন যে চুবিয়ার একটা ঘটনা ছিল, আমরা সঙ্গে সঙ্গে সেখানে কমিটি ভেঙে দিয়েছিলাম। আর আপনি যেটা বলছেন টোটাল তো একটা বিগ ক্যানভাসের ব্যাপার, এটা প্রশাসন, আমরা প্রশাসনের বর্তমান সরকারের প্রশাসনের অনেক কিছুতেই আমরা খুশি না। ঠিক যেভাবে জিনিসগুলো হ্যান্ডেলিং করা উচিত ছিল, সবচেয়ে উচিত ছিল আগে বাজার মূল্য, সবচেয়ে উচিত ছিল এই যে আপনার দুর্বৃত্তায়ন। তো সেই ক্ষেত্রে ঠিক কাঙ্ক্ষিত ফল যে বাংলাদেশের মানুষ পেয়েছে তা না, এটা আমরা দলগতভাবে আমাদের দলের শীর্ষ পর্যায় থেকে অবশ্যই কথা বলা হয়। আর এখানে আইনশৃঙ্খলা মিটিং আমরা যদি অ্যাটেন্ড করি, যখন আমরা যে সমস্ত অঞ্চলের, আপনি দৌলতপুরের কথা বললেন, দৌলতপুর, ভেড়ামারা, মিরপুর, কুষ্টিয়ার বিভিন্ন এখানে গরু চুরি, মোষ চুরি, নানান রকম ঘটনা প্রতিনিয়ত ফোন মার্ডার ছিল। তাই এই বিষয়গুলো আমরা আইনশৃঙ্খলার মিটিংয়ে অহরহ তুলি, ওনারা আশ্বস্ত করেন যে আমরা পদক্ষেপ নিচ্ছি। তাদের জনগণের ঘাটতির কথা কখনো বলে, কখনো তথ্যর আদান প্রদানের ঘাটতির কথা বলে। সার্বিক বিষয়টা তো একটা জটিলতা আছে,
এ নিয়ে তো আপনারাও জানেন, আমরাও জানি। আর একটা জন্য কি বলছিলেন? বেশ কিছু যারা পদ পেয়েছে বিভিন্ন কর্মকর্তা, বিভিন্ন ইউনিটে, তাদের বেশ কয়েকজনের নাম উল্লেখ করে তারা সংবাদ সম্মেলনে বলেছিল, সুনির্দিষ্ট করে কিছু ছবি দেখিয়েছিল যে তারা আওয়ামী লীগের রাজনীতির সাথে যুক্ত ছিল। আচ্ছা, আমি বলি, আমাদের এইবার যে প্রক্রিয়াটা থাকে আপনার ক্লিয়ার হয়ে যাবে। আমরা জাকির সাহেব আগে বলেছেন যে আমাদের এবার সিস্টেমটা হচ্ছে, ধরেন আমরা জেলা বিএনপিতে আছি, আমাদের 11টি ইউনিট, সাংগঠনিক ইউনিট, আমরা সেখানে আহ্বায়ক কমিটি করে দিয়েছি। সেই কমিটির দায়িত্ব হচ্ছে প্রত্যেক ইউনিয়নে একটা সার্চ কমিটি করা, 5 হোক 7 হোক 12 হোক সদস্য। এই সার্চ কমিটির সংশ্লিষ্ট ওয়ার্ডে যে সেই ওয়ার্ড নেতৃবৃন্দদেরকে বলবে যে তোমার এলাকায় যারা বিএনপির সক্রিয় কর্মী, যারা বিগত সময়ে ধারাবাহিকভাবে দল করে আসে, নাম্বার 1, যারা আন্দোলন সংগ্রাম করেছিল, নাম্বার 2, যাদের শ্রম মেধা এই দলের জন্য অনবরত ব্যয় করো, তারা, এই তালিকাটা তোমরা বানাবে। ধরেন একটা ওয়ার্ডে 100 জনের একটা তালিকা হবে। এই তালিকাটা ওয়ার্ডের থেকে যারা তৈরি করবে তারা 5 জন। এই 5 জনকে নিয়ে ওই তালিকা নিয়ে সার্চ কমিটি, যে ইউনিয়নের নেতারা দায়িত্ব পালন করছে, ওনারা ওপেন টেবিলে ওই তালিকাটা নিয়ে বসবে এবং জিজ্ঞেস করা হবে ভিন্ন মতের, ভিন্ন মেরুর 5 জন আছে, সব জায়গায় কাউন্টার পার্ট আছে, নেতৃত্বের প্রতিযোগিতা আছে। আমাদের আশা এই জায়গায় যে যেহেতু নেতৃত্বের প্রতিযোগিতা আছে, কোনো একজন ইচ্ছা করে 10 জনের নাম দিয়ে দিল যারা বিএনপি রাজনীতির সাথে কোনোভাবে জড়িত না, অথবা আওয়ামী লীগের লেসপেন্সার হিসাবে কাজ করেছে, তখন ওখান থেকে সার্চ হয়ে সেই নামগুলো বাদ দিয়ে ইউনিয়ন কমিটিতে আসবে। ইউনিয়ন কমিটি আবার এটা পুনঃতদন্ত করবে এবং সার্চ করে এটা কমপ্লিট একটা ডিজাইন, মানে তালিকাটা করে থানা ও উপজেলা বিএনপিকে দেবে। উপজেলা বিএনপির কাছে যদি কোনো অভিযোগ আসে যে ওই তালিকায় 9 নাম্বার কি 12 নাম্বার কি 24 নাম্বারের লোকটা আমাদের দলের না, একে ইচ্ছাকৃত ঢোকায় দেওয়া হয়েছে, তখন তারা আবার এটা নিয়ে ফের বসে এটা যাচাই বাছাই করবে, পরে জেলাতে আসবে। আমরা ওপেন করব তখন যে এই কমিটি প্রকাশ করা হবে এই তালিকাটা, নট কমিটি, ভোটার তালিকা। কারণ যদি কোনো সংশ্লিষ্ট এলাকার আপত্তি থাকে 3 দিনের মধ্যে জেলা বিএনপিকে জানাতে হবে। জেলা বিএনপির কাছে যদি কোনো অভিযোগ আসে সুরাহা করবে, না হলে ওটা আমরা তুরন্ত অনুমোদন দিয়ে বলে দেবো যে এই হচ্ছে ওই ওয়ার্ডের এই 80 জন ভোটার। এই 80 জন ভোটার 51 সদস্যের একটা কমিটি, অর্থাৎ তারাই তাদের নেতা নির্বাচন করবে। এই হচ্ছে বর্তমানে আমাদের এই প্রক্রিয়া। এটা কেন্দ্রের থেকে শুরু করে সমস্ত জায়গায় কাজে। এখানে ইচ্ছা করে যদি এরকম কোনো নাম কেউ দিয়েও ফেলে, চূড়ান্ত পর্যায়ে এইরকম সুযোগ পাওয়ার কোনো সুযোগ পদ্ধতিগত কারণে থাকবে না বলে আমরা আশাবাদী। আরেকটা জিনিস আমি ক্লিয়ার করতে চাই, বিষয়টা যেটা বলেছেন যে আওয়ামী লীগ করতো এরকম কোনো লোক বিএনপির কোনো কমিটিতে নাই, আমরা 100% নিশ্চয় দিতে পারি। কিন্তু যে জিনিসটা নিয়ে কনফিউশন হচ্ছে, আপনারা জানেন যে বিগত 17 বছরে অনেক অত্যাচার নির্যাতন নিপীড়ন হয়েছে। বিএনপি একটা অনেক বড় দল, এখানে সামাজিক কারণে অথবা যে কোনো পারিপার্শ্বিক কারণে হয়তো কেউ একজন কোনো সামাজিক অনুষ্ঠানে গেছে, তার পাশে আওয়ামী লীগের লোক একটা বসছে, এই মুহূর্তে কেউ একটা ছবি তুলছে, ছবি তুলে ওই ছবি প্রমাণ করতেছে যে এই লোক এই আওয়ামী লীগের লোকের সাথে। আসলে এই ধরনের ছবি আপনারা জানেন সামাজিক যে কোনো অনুষ্ঠানে বা যে কোনো বিষয়ে এটা হতে পারে। তো ওই জিনিসগুলোকে পলিটিক্যালি নেওয়ার কোনো সুযোগ নাই, কারণ আমরা এই সমাজের মানুষ, যে কোনো জায়গায় যে কোনো লোকের সাথে দেখা সাক্ষাৎ হতে পারে। কিন্তু কেউ যদি কোনো আওয়ামী লীগের মিছিল মিটিংয়ে যেয়ে থাকে বা কেউ যদি অত্যাচার নির্যাতনের সাথে জড়িত থাকে, এই ধরনের যদি কোনো প্রমাণ আপনারা দিতে পারেন, সেই দায়িত্ব আমরা নেব এবং সেই দায়িত্ব নিয়ে তাকে সেই মুহূর্তে আমরা কমিটি থেকে আমরা বের করে দেবো, এই বিষয়টা আমরা দিতে পারি। আমার জাকির ভাই একটু কথা আমাদের পরে একটু আমরা করছি যে সে বলতে চাচ্ছে পুরানা যা বলছে আমরা তাই লিখে দিচ্ছি, আমরা অনুসন্ধান করছি, এরকম একটা অভিযোগ আমাদের রিপোর্ট করছে। আসলে বিষয়টা হচ্ছে 5 তারিখের পরে আমরা সাংবাদিক কুষ্টিয়া যারা আছি, সাংবাদিক সহ আপনাদের সাথে মিলেমিশে থেকেই সুন্দর কুষ্টিয়া গড়তে কাজ করার চেষ্টা করে যাচ্ছি। তা না হলে কিন্তু 5 তারিখের পরে কুষ্টিয়াতে যা ঘটছে আমরা অনেক কিছু করতে পারি, কিন্তু আমরা সেদিকে যেতে চাচ্ছি না আপাতত। কারণ আপনারা বলছেন যে লালন যে বিশ্ববিদ্যালয়, হানিফ সাহেবের বোর্ড বিশ্ববিদ্যালয়, তারা অভিযোগ করছে যে আপনারা 2 জন নাম ধরেই মনে হয় বলছে যে তাদের কমিটিতে আছেন বা ট্রাস্ট বোর্ডে আছেন বা পার্টনার আছেন এমন কিছু। তো যদি ধরেও নিয়ে এটা মিথ্যা, ধরে নিলাম যে মিথ্যা,
কিন্তু এটা তো বাস্তবতা যে 5 তারিখের পরে ওই ট্রাস্টি বোর্ড হানিফের ওর নাম পরিবর্তন হয়ে একজনের নাম দিয়ে ভর্তির বিজ্ঞপ্তি দিয়ে মাইকিং করা হচ্ছে শহরে। এই 5 তারিখের পরে কিভাবে হানিফ সাহেবের ওর নাম বাদ দেওয়া হলো, কিভাবে ট্রাস্টি বোর্ড পরিবর্তন হলো, কিভাবে ওই কলেজ চালু হলো, কারা এর সাথে জড়িত, আমার মনে হয় এটিও আপনাদের খুঁজে বার করা দরকার। তা না হলে এটি আপনাদের জন্য আরো দুর্নাম হবে। আর দ্বিতীয়ত, আপনারা বলতে চাচ্ছেন যে জেলা বিএনপি কোনো দখলবাদীর সাথে নাই বা বিএনপি কোনো চাঁদাবাদীর সাথে নাই, কিন্তু আপনাদের কর্মীরা এখনো এই জেলায় দখলবাদী চাঁদাবাদী করছে, এটা বাস্তবতা। আমার কাছে উদাহরণ আছে, আমার কাছে তথ্য আছে। কারণ আপনি কুমারখালীতে যান, কুমারখালীতে শ্রমিক দলের যে পার্টি অফিস করা হয়েছে সেটি একজনের দোকান দখল করে করা হয়েছে। কয়েকদিন আগে মিরপুরে উপজেলা বিএনপির কার্যালয়ে সাইনবোর্ড টাঙানো হয়েছে, একজনের দোকান দখল করে টাঙানো হয়েছে। আপনার ভেড়ামারা থেকে কুষ্টিয়া পর্যন্ত যেসব বালু উত্তোলন করা হয়েছে, দখল করা হয়েছে, সব বিএনপি নেতা কর্মীরা করছে। এই আমার কাছে নাম আছে, যদি চান আমি দিতে পারবো। তা আমি বলতে চাই যে সবাই কিন্তু পথ বঞ্চিতদের সাথে আছে তা না, আপনাদের সাথেও আছে। এদের বিরুদ্ধে আপনারা ব্যবস্থা নিচ্ছেন না কেন, বা এদের বিরুদ্ধে আপনারা ব্যবস্থা নিতে ভয় পাচ্ছেন না দিবেন কিনা, এটা আমার প্রশ্ন আপনাদের কাছে। আর পরিশেষে আমরা আপনাদের সাথে আছি, আপনাদের সাথে থেকে সুন্দর কুষ্টিয়া করতে চাই, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ আপনাকে। আসলে 5 তারিখের পরে আমরা একসাথেই আছি, একসাথেই কাজ করছি, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। আমরা সবাই চাই কুষ্টিয়াকে একটা সুন্দর কুষ্টি হিসেবে করতে। রিপন ভাই স্পেসিফিক্যালি যে পয়েন্টটা বলেছেন সেটা হচ্ছে মিরপুরের যেটা সাইনবোর্ড, এই সাইনবোর্ড আমরাও দেখেছি, দেখার সাথে সাথে এটা নাম হয়েছে। এই জন্য আমরা বলতে চাই যে আমাদের নলেজে যদি আসে কোনো দায়িত্বশীল নেতা যদি এর সাথে জড়িত থাকে, আমরা ইমিডিয়েটলি ব্যবস্থা নিয়েছি। মিরপুরের একটা ব্যবস্থা হয়েছে, আপনি দেখেন সেই সাইনবোর্ড ওখানে নাই, আমাদের নলেজে আসার সাথে সাথে নামে দেওয়া হয়েছে। আচ্ছা, ইয়েতে কুমারখালী যেটা শ্রমিক দলের জন্য বলছেন, ওইটা আসলে বিশেষ করে দোকানের যে বিষয়গুলো আছে রিপন ভাই, আমরা একটা খোঁজ খবর নিয়ে দেখছি, ভাড়া কিন্তু কিছু জটিলতা হয়, যে কেউ ভাড়া নিতে চাচ্ছে, কেউ হয়তো ভাড়া আগে নেওয়া ছিল 5 তারিখের আগে পরে, এই জিনিসগুলো আমাদের নলেজে যখনই আসছে আমরা কিন্তু একটু সমাধান দেওয়ার চেষ্টা করতেছি। হয়তো 2-1 জায়গায় এখনো সমাধান হয়নি, তবে আমি দায়িত্ব নিয়ে বলতে পারি যে সমস্ত জায়গায় এখনো সমাধান হয়নি, আপনাদের নলেজ যদি থাকে আমাদের নলেজে দেন, আমরা ইনশাআল্লাহ সমাধান করে দেবো। কিন্তু কোনো বিএনপির নেতৃবৃন্দ যদি এর সাথে জড়িত থাকে অবশ্যই ব্যবস্থা হবে, এবং সেই ব্যবস্থা নেওয়ার জন্য আমরা যথেষ্ট, এবং ব্যবস্থা না নেওয়ার জন্য এরকম কোনো কারণ নাই, বা আমরা ভীত না যে আমরা সেখানে ব্যবস্থা নিতে পারবো না, এই নিশ্চয়তা আমরা কিন্তু দিতে পারি। আর বালির ব্যাপারে যেটা বলছেন, এটা কুষ্টিয়ার জন্য একটা খুব সেন্সিটিভ ইস্যু। কুষ্টিয়াতে বালির ব্যবসা আগেও হয়েছে, আওয়ামী লীগের এই স্বৈরাচারের আমলেও হয়েছে, এবং আমি যেটা মনে করি ভবিষ্যতেও হবে, কিন্তু এটা বৈধ এবং অবৈধতার বিষয় আছে। আমরা যেটা বলতে চাই, বিএনপি কোনো দায়িত্বশীল নেতা যদি বালির অবৈধ ব্যবসার সাথে জড়িত থাকে, আমি আবার রিপিট করি, অবৈধ বলছি আমি, কারণ এখানে আপনারা জানেন, আপনারাও রিপন ভাইয়ের এক্সপেরিয়েন্স আছে, ওনারও ব্যবসা বাণিজ্য আছে, কিছু বৈধ অবৈধ বিষয় আছে। জেলা প্রশাসন থেকে বা সংশ্লিষ্ট অথরিটি থেকে কেউ যদি বৈধভাবে কোনো ইজারা নিয়ে বা কোনো ব্যবস্থা করে যদি করে, সেটাকে আপনি শুধু বালির ব্যবসা বলে এটাকে আপনি ত্যায্য করবেন, বা এটা আপনি এটার বিপক্ষে থাকবেন, বা এটা আপনি পছন্দ করবেন, এটা হতে পারে না। বৈধ অবৈধতার বিষয় দেখতে হবে। যদি অবৈধ হয় আমরা অবশ্যই তার বিপক্ষে, সে যত বড় নেতাই হোক। আর যদি বৈধ হয়, বৈধভাবে মানুষ ব্যবসা করবে, সেটা চালের ব্যবসা হতে পারে, সেটা বালির ব্যবসা হতে পারে, সেটা কনস্ট্রাকশন ব্যবসা হতে পারে, যে কোনো বৈধ ব্যবসা সে বৈধভাবে নেবে, গভর্নমেন্টের যে ট্যাক্স দিবে, ইজারা দেবে, ব্যবসা করবে, তাতে আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু আমরা অবৈধ দখলদারিত্বের বিপক্ষে, আমরা অবৈধ বালি মহান দখলের বিপক্ষে, আমরা অবৈধ চাঁদাবাজির বিপক্ষে, আমরা এদের বিপক্ষে। এরকম যদি কোনো অভিযোগ থাকে আপনারা বলেন, আমরা ব্যবস্থা নেব। আর যদি ব্যবস্থা না নেই, তখন আপনারা আমাদেরকে বলেন যে ভাই আপনারা তো বলছেন। তবে ধন্যবাদ রিপন ভাই, আমাদেরকে সহযোগিতা করেছেন। আর ওনারা প্রেস ক্লাবে যে আছেন সাগর ভাই, রিপন ভাই, প্রেস ক্লাব 5 তারিখের পর থেকে বিভিন্ন বিষয়ে আমাদেরকে অনেক সহযোগিতা করছেন, এর জন্য ধন্যবাদ। ইতিমধ্যে আমরা যে পেপারসগুলোকে এলাম অনেকটা ক্লিয়ার হয়ে গেছে, তো খুব সুনির্দিষ্টভাবে একটা কথা বলতে চাই যে যারা বিএনপির পদবঞ্চিত নেতৃবৃন্দ যারা 1 মাসের অধিককাল যাবে বিভিন্ন একাধিক প্রোগ্রাম করেছে, অন্তত 10-10টি প্রোগ্রাম করেছে, মানববন্ধন, সংবাদ সম্মেলন, প্রতিবাদ সভা, বিক্ষোভ মিছিল ইত্যাদি। এটি খুব বেশ একটি ভালো খবর আমার কাছে মনে হয়। এরা কি আসলে পদবঞ্চিত অফিসার করা হয়েছে? আপনাদের বা হাইকমান্ডের দৃষ্টিভঙ্গি কি? সেই দৃষ্টিভঙ্গি যদি অফিসার হয়ে থাকে তাহলে তাদের
সুবিচার করার কোনো পদক্ষেপ প্রক্রিয়া দলের আছে, দৃষ্টিভঙ্গি আছে। আর যদি দলীয় শৃঙ্খলা ভঙ্গ হয়ে থাকে সেটিও দলের দৃষ্টিভঙ্গি সুনির্দিষ্টভাবে আমরা অচিরেই দেখতেছি। 1 নম্বর। 2 নম্বর হচ্ছে সংবাদ সম্মেলনে সুনির্দিষ্টভাবে যারা অপপ্রচারকারী তারা বলেছেন যে সাকিব বাবুর কাছে জেলা বিএনপি 2 লক্ষ টাকা করে মাস পাওয়া যায়। অভিযোগ খুবই গুরুতর। আপনাদের আজকে পর্যন্ত যে কথা আপনারা বলেননি, জনমনে কিন্তু ইতিমধ্যেই আপনারা জনতার আদালতের কাঠগড়ায় দাঁড়িয়েছেন, কারণ আপনাদের কোনো বক্তব্য আজকের আগ পর্যন্ত ছিল না আনুষ্ঠানিক। অথচ তারা আনুষ্ঠানিকভাবে কিন্তু যে প্রচার করেছে, আমি নিজেও সন্দিহান যে আসলে কি ঘটনা, এর সত্যতা কি বা আসলে সত্যি। সাকিব বাবু একজন কুষ্টিয়া শহরের বিশিষ্ট মদ ব্যবসায়ী, আমরা জানি। তো মদ কতটুকু বিক্রি করবেন, কতটুকু বিক্রি করবেন না, তার কিন্তু সরকারি হিসাব আছে, তার রেজিস্টার আছে। কে মদ খাবে আর কে মদ খাবে না, আমি যে কিন্তু মদ চাইলে আমি মদ পাবো না। মদ খাওয়ার নিয়ম আছে, তিনি কিন্তু এই নিয়ম ভঙ্গ করেন না, ঢালাও ভাবে তিনি মদ বিক্রি করেন। আমি সুনির্দিষ্ট প্রস্তাব রাখছি, প্রশাসন আছে, নার্কোটিক্স বিভাগ আছে, পুলিশ আছে, তাদের মাধ্যমে অভিযান পরিচালনা করা হবে। তার সাপ্লাই কত, তার প্রাপ্তি কত, তার বিক্রি কত, বৈধ বিক্রি না অবৈধ বিক্রি সেটা তাকে জানাতে হবে। কারণ মদকে এই অবৈধ মাদক বিক্রির কারণে আমাদের যুব সমাজ ধ্বংস হচ্ছে, সমাজে অস্থিরতা তৈরি হচ্ছে, চাঁদাবাজি হচ্ছে, নানা অপকর্ম হচ্ছে। আপনি যতই বলেন আমরা বিএনপির দায়িত্বশীলের বাইরে আমরা দায়ী নেব না, ভালো হলে বিএনপির দায়ী, খারাপ হলেও বিএনপির দায়ী, কারণ নেতৃত্বে আপনারা আছেন। সরকারে আপনারা নেই, সরকার অনেকটা আপনাদের প্রেসক্রিপশনে পরিচালিত করছে। তাই ভালো হলে আপনাদের দায়ী, খারাপ হলেও আপনাকে দায়ী নিতে হবে। আমরা ভালো কিছু দেখতে চাই, কুষ্টিয়াতে সুপকার কিছু করতে চাই। এই সুনির্দিষ্টভাবে এই মাদকের ব্যাপারে আপনি পদক্ষেপ নেবেন, এটি আমার একটা প্রস্তাব। আরেকটি আমার সাংবাদিক বন্ধু বলেছেন লালন বিশ্ববিদ্যালয়, এই বিশ্ববিদ্যালয়ে আপনাদেরও কাঠগড়ে দাঁড় করা হয়েছে, আপনার ট্রাস্টি বোর্ডের সদস্য অন্তর্ভুক্ত হয়েছে। আমরা দেখলাম যে না, আপনাদের নাম নাই বা আপনার অন্তর্ভুক্তিতে নাই। তাহলে 1 সাগর রক্তের বিনিময়ে যারা এই 5 আগস্টের পট পরিবর্তনে আমরা যে স্বাধীন বাংলাদেশ পেলাম, সেই বাংলাদেশের আগে যারা ফ্যাসিস্টের দোসর ছিল, তারা শিয়ালের মতো মুখ ভাঙিয়ে ডেকেছে এবং এই দোসরের সাথে হাত মিলিয়ে কাজ করেছে। এই ট্রাস্টি বোর্ডে তারা এখন অন্তর্ভুক্ত আছে। এরা কিভাবে অন্তর্ভুক্তি থাকে এবং কিভাবে বিশ্ববিদ্যালয়ের রুলস এন্ড রেগুলেশন আছে, পরিচালনা, ছাত্র ভর্তি, পড়াশোনা, সেই রুলস এন্ড রেগুলেশন এখানে মানা হয়নি। তাদের ক্যাম্পাস নাই, তাদের পরিচালনার যে সমস্ত শিক্ষক নাই। এখনো কয়েকজনের নাম দিয়ে ট্রাস্টি বোর্ডে বাণিজ্যিক করণের কারণে তারা প্রচারণা শুরু করেছে ছাত্র বোর্ডে। এটা আপনারা এই বিশ্ববিদ্যালয়ের যৌক্তিকতা আছে কিনা, বা এই বিশ্ববিদ্যালয়ে যারা দোসরের যারা জড়িত আছে ফ্যাসিস্ট সরকারে, তাদের থাকার যৌক্তিকতা আছে কিনা, সেই প্রশ্ন আপনাদের কাছে। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। সাংগঠনিক ব্যবস্থার যে বিষয়টা আপনি উপস্থাপন করলেন, সে ব্যাপারে বলুন। বিষয়টা কি? এটা তো একটা সাংগঠনিক পদক্ষেপ, একটা প্রক্রিয়ার ব্যাপার, একটা প্রসেস আছে। তা আমরা তো যে আমাদের আগে বলেছি, আমরা ওনাদের সহজ করছিলাম, তার জবাব দিচ্ছে। এই জবাব সমস্ত তথ্য সেন্টারে পাঠিয়েছে, যাদের এটা নিয়ে সিদ্ধান্ত নেওয়ার মানে তোমরা কি ফয়সালা করবে তাদের ব্যাপার। আর এদের বিরুদ্ধে আমরা তো বলার তো আবারও বলি যে ব্যক্তিটা ট্রাস্টি বোর্ডে মিথ্যাচার করবে, দেখেন উনি তো বিএনপি রাজনীতির সাথে ওতপ্রোতভাবে জড়িত। এই কমিটিরও উনি একজন সম্মানিত সদস্য, পদবঞ্চিত উনি না, এই আহ্বায়ক কমিটির উনি মেম্বার এবং রাষ্ট্রের একটা দায়িত্বশীল জায়গায় আছে বর্তমানে। আমরা জানি বেশ কয়েকটা প্রতিষ্ঠানের সাথে জড়িত, একটা প্রসিকিউশনের কোর্টে একটা জড়িত এবং গুরুত্বপূর্ণ একটা কোর্টের উনি পিপি। এরকম একটা মানুষ যখন এই ধরনের অনেক এবং কল্পনা প্রস্তুত কথা বলে, তার কি বলবো, আমাদের তার প্রতি করুণা করা ছাড়া আমাদের আপনাদের হাতে একটা ডকুমেন্ট দেওয়া হয়েছে, দেখেন ওই ডকুমেন্টটা রিকনস্টিটিউট হয়েছে 10/9। আমাদের কমিটি হয়েছে কিন্তু নভেম্বরের 4 তারিখ। তাহলে 10/9 তো ওনারাই কমিটিতে ছিল, উনি সেই কমিটির সাংগঠনিক সম্পাদক ছিলেন।
তাহলে দায়িত্ব কার? কথা তো বলতে হবে, কথা তো হিসাব করে বলতে হবে। 10 নয় তো নিশ্চয়ই উনি সহযোগিতা করেছেন, তাছাড়া তো এটা হওয়ার কথা না। আমাদের তো কোনো অস্তিত্ব নাই, তাই ওটা যদি কেউ সহযোগিতা করে থাকে, কারণ যদি আকার ইঙ্গিত থাকে, কেউ যদি সামনে পিছনে থাকে, তাহলে উনি ছিলেন, ওনাকে জবাব দিতে হবে এর জন্য, এবং এদেশের মানুষ সেই জবাব চায়। আরেকটা জিনিস বারবার আসলে ত্যাগী এবং বলবঞ্চিত, বললাম যে আমাদের আলোচনার ভিত্তিতে আমরা চেষ্টা করেছি। আর বঞ্চিত এই ব্যাপারে বলতে চাই যে আপনাদের এখানে আছে বিগত আন্দোলন সংগ্রামের সময় যখন খুব পিকে ছিল 28 অক্টোবরের পর থেকে, সেই সময় থেকে 7 জানুয়ারি নির্বাচন পর্যন্ত এই কুষ্টিয়াতে যত আন্দোলন সংগ্রাম হয়েছে, আপনাদের কাছে এর ফুটেজ, এর রেকর্ডের ছবি আছে। এখন তারা সুন্দর করে টেবিলে বসে বসে আপনার এই সংবাদ সম্মেলন করে, আপনার ইয়ে করে, এই মিছিল করে, এই মিছিলের ছবি আর ওই ছবিটা কিন্তু আপনারা মিলাই দেখবেন যে ওই সময় কারা ছিল আর এখন কারা। এটা কি একই মানুষ? নতুন মানুষ? একটু মিলে দেখতে হবে যে কত ত্যাগ তারা করেছে, বোঝা যাবে। ওই মিছিলের ওই ছবির সাথে ওই ব্যানারটা, এই ব্যানারটা একটু মিলে দেখবেন দয়া করে, কাউকে খুঁজে পান কেন ওই সময়। আর বেশি কিছু বলতে হবে না, কত ত্যাগ তারা করেছে। ধন্যবাদ। এটা অবশ্যই আমি এই বিষয়, এই ব্যাপারে আসলে আপনারা যেরকম ইয়ে করেন, আমরাও আপনাদের সাথে একমত। আমরা অবশ্যই চেষ্টা করবো যাতে এই প্রতিটা স্বৈরাচারের কোনো প্রতিষ্ঠান বা কোনো কোনো কিছু যাতে এই বাংলার মাটিতে না থাকে, এবং আমরা আমাদের অবস্থান থেকে আমরা চেষ্টা করবো। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ। যাই হোক, আমি শেষই করে দেবো। আপনাদের প্রতি আমার কৃতজ্ঞতা জানাচ্ছি। জেলা বিএনপির পক্ষ থেকে অসীম ধৈর্যের সাথে আপনাদের গুরুত্বপূর্ণ সময় আমাদের জন্য ব্যয় করেছেন। আমার শেষ কথা হচ্ছে এটাই, কুষ্টিয়া একটা ছোট্ট জায়গা, আমরা একে অপরের সাথে উঠা বসা, চলাফেরা, সমাজ আমাদের মাধ্যমে সকলের সাথে আমরা পরিচিত। আমরা আপনারা যেমন আমাদের কাছে দায়িত্বশীল আচরণ আশা করেন, রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ হিসাবে আমরা প্রতিশ্রুতি দিচ্ছি, আমরা আমাদের সর্বশেষ বন্ধু পর্যন্ত চেষ্টা করব সেই দায়িত্ববান থাকা। ক্ষমতাবান থাকার কোনো অভিলাষ আমাদের নেই, তদ্রূপ এই সমাজের একজন ভাই হিসাবে, এই শহরের একজন সহযোদ্ধা হিসাবে, বন্ধু হিসাবে আমরা চাই। মোহাম্মদ রফিক, RK News 24।